আমি সহ পুরো ঘর মনে হয় কেঁপে উঠল। কাপা স্বরে বললাম, আমি বেবি চাই না। ঠাস, কথার মাঝে ঠাস করে চোর বসিয়ে দিল। তার সামলাতে না পেরে একবারে ফুপির উপর গিয়ে পড়লাম। ফুপি আমাকে আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠলাম। তিনি আমার চর দেওয়া গালে হাত বুলিয়ে রিক্তকে ধমক দিল। এই ছেলে, তুই আমার ভাইজিকে মারছিস কেন? রিক্ত ফুসতে ফুসতে বলল, তোমার ভাইজিকে বলো, সে এত সাহস কোথায় পেল? ছোট মানুষ না বুঝে করে ফেলেছে, তাই বলে তুই গায়ে হাত তুলবি? ছোট মানুষ হলে এমন একটা কাজ করে কি করে, তাও আমার থেকে লুকিয়ে? তোকে দেখিয়ে করলে তুই বুঝি ওকে আস্ত রাখতিস? সবে বিয়ে হয়েছে, এখনই কিসের নানি? দাদিদের মতো বাচ্চা কাচ্চা করছিস? বছর 6 মাস যাক, এরপর না হয়। উফ মা, প্লিজ তুমি আর ওকে মাথায় উঠিও না। যাও ঘর থেকে, আমার ওর সাথে কথা আছে। এই কথা শুনে আমি আরো ফুপিকে চেপে ধরলাম। মাথা দুই দিকে নাড়িয়ে তাকে যেতে নিষেধ করছি। ফুপি বুঝালো, আমাকে চেপে ধরে বলল, আমি যাব না কোথাও, তুই যা এখান থেকে। মাথা ঠান্ডা করে ফিরিস। মেয়েটার গালটার কি অবস্থা করেছিস, বদমাইশের বাচ্চা! রিক্ত ক্ষেপে ওষুধগুলো হাতে নিয়ে চলে গেল। আধা ঘন্টা হয়ে গেছে, এখনো ফুপিয়ে ফুপিয়ে খাচ্ছি। এই নিয়ে দ্বিতীয়বার থাপ্পড় মেরেছে রিক্ত আমায়। ওর শক্ত হাতের চরগুলো এত ব্যথা লাগে যে একেবারে গাল জ্বলে যায়। মারে তো না, মারে একটু আস্তে করেও তো মারতে পারে, তা না, একেবারে শরীরের সব শক্তি দিয়ে মারে অসভ্য ছেলে। ফুপি গালে বরফ ঘষে দিয়ে বলল, জানিস, এত জেদ বেশি কেন রাগিয়ে দিস? এমন একটা দুঃসাহস না দেখালে কি চলছিল না? আর সে যে আমার সাথে সবসময় বাজে ব্যবহার করে সেটা দেখো না। বোকা দিলাম তো, তোর সামনেই না দিলাম। এখন আমি কি ওই দামড়া ছেলের গায়ে হাত ওঠাবো? গাল ফুলিয়ে বললাম, কিচ্ছু করতে হবে না তোমাদের, আমাকে আমার বাপের বাড়িতে রেখে আসো। ফুপি ব্যঙ্গ করে বলল, হ্যাঁ, এই অপরাধে ওরা বাপ ছেলে মিলে আমাকেও আমার বাপের বাড়িতে রেখে আসুক। আমি ফিক করে হেসে দিলাম, তাহলে তো ভালোই হবে, দুজনের বাপের বাড়ি যেহেতু এক, সানন্দে দিন কাটিয়ে দিব। ফুপি আবার হেসে দিল। ঘুমের মধ্যে কারো উত্তপ্ত স্পর্শ পেতেই ঘুম ভেঙে গেল আমার। কোনো মতে চোখ মেলে তাকিয়ে দেখি রিক্ত আমাকে পেঁচিয়ে গলায় নাক ঘষছে। এতদিন ওর সাথে থাকলে ওর প্রতি রাগ এক বিন্দুও কমেনি আমার। আর আজকে যেটা করেছে সেটার জন্য তো ওর নামই শুনতে পাচ্ছি না আমি। অন্ধকার রাত, ঘরে জানালা খোলা, থালার মতো চাঁদ উঠেছে আজকে আকাশে। সেই চাঁদের আলোই আমাদের ঘর জানালা ভেদ করে পুরো ঘর ছড়িয়ে পড়েছে। হালকা মৃদু বাতাসে ঘরের সাদা পর্দাগুলো উঠছে। রিক্ত রেগে বাড়ি থেকে বের হবার যাবার পর সারাদিন আর বাড়িতে আসিনি। আমি ওর জন্য অপেক্ষায় থাকিনি, চুপচাপ কাজ সেরে ঘরে এসে শুয়ে পড়েছি। সবসময় রাত করে বাড়ি ফিরে সে, মধ্যরাতে একটু আধটু আগেই ফিরে। তখন আবার উঠে আমাকেই ওর জন্য খাবার বেড়ে দিতে হয়। ওর চুল টেনে দিতে হয়, মাথা টিপে দিতে হয়, সাবান নিলে তোয়ালে পোশাক রেডি করে দিতে হয়। আর যদি আমি ঘুমিয়ে থাকি তাহলে নিজেই ফ্রেশ হয়ে এসে আমার ওপর এসব অত্যাচার করে আমাকে ঘুম থেকে জাগাবে। আমি ঘুমে ঢলে পড়ে গেলেও উঠে ওকে আমাকে খাবার দিতে হবে। বিয়ের 1 মাস ধরে এই অত্যাচারই সহ্য করছি আমি। এই যেমন এখন আমার ঘুম ভেঙে গেছে বুঝতে পেরে সে আমাকে ছেড়ে দিল। উঠে বসে বলল, ওঠ, খাবার দে। এমনভাবে বললো যেন আমি ওর কয়েক জন্মের লক্ষ্মী বউ। আমাদের মধ্যে সব কিছু স্বাভাবিক। আমাকে যা 440 ভোল্টেজ থাপ্পড় মেরে গেল সে যেন বিয়ে মালুম ভুলে গেল। তবে সে বলে যাক, আমি তো মনে রেখেছি। যতদিন পর্যন্ত এই থাপ্পড়ের দাগ আর ব্যথা আমার গাল থেকে না যাবে ততদিন পর্যন্ত মনে রাখবো। আমাকে উঠতে না দেখে রিক্ত ধমক দিল। কি হলো, উঠছিস না কেন? আমি অন্যদিকে মুখ করে শুয়ে আছি, কিছুই শুনলাম না, এমন একটা ভাব নিয়ে চোখ বুঝে আছি। সে আবার বলল, দেখ জবা, সারাদিন কিছু খায়নি, প্রচুর খিদে পেয়েছে, তার আমি রেখে খাবার দে। পারবো না, যার খাবার সে নিয়ে খাক গিয়া। তুই উঠবি না? না, আমি ঘুমাবো। বের করছি তোর ঘুম। এতটুকু বলে রিক্ত আমাকে বিছানা থেকে টেনে তুলে পাজাকোলা করে উঠিয়ে নিল। আমি কোনো রিয়াকশন দেওয়ার আগেই সে আমাকে নিয়ে ডিরেক্ট ওয়াশরুমে যেতে লাগলো। আমার সাথে কি হতে চাচ্ছে বুঝতে পেরে আমি এক প্রকার চিল্লিয়ে উঠলাম। রিক্তর কোল থেকে নামার জন্য যুদ্ধ শুরু করলাম। রিক্ত বাঁকা কণ্ঠে বলল, এখন ঘুম পাচ্ছে না? আমার সাথে শাওয়ার নিলে ঘুম কোথায় যাবি টেরই পাবি না। না, আমি এখন মরে গেলেও শাওয়ার নিব না, আমাকে নামা। কেন? টেরামি করার সময় মনে থাকে না? তুই এখন এই মুহূর্তে আমার সাথে শাওয়ার নিবি, আমিও দেখব তোর চোখে কত ঘুম। রিক্ত 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 প্লিজ। বলতে বলতে সে আমাকে ওয়াশরুমে এসেই পড়লো। আমাকে কোল থেকে নামিয়ে ঝর্ণা সারতে যাবে, তার আগে আমি ছুটে পালাতে চাইলাম। সেও টাইট করে ধরে রাখলো। আমি কাঁদো কাঁদো সুরে বললাম, প্লিজ রিক্ত, আমাকে এখন ভেজাস না,
আমি খাবার বাড়ছি তোর জন্য। রিক্ত রাগে কণ্ঠে বলল। বাড়তে হবে না, আমার খাওয়ার মুড চলে গেছে। আম- আ- আমি খাইয়ে দিব? রিক্ত ভ্রু উঠিয়ে তাকালো। সত্যি? ওপর নিচে মাথা নাড়ালাম। যা খাবার বাড়, ফ্রেশ হয়ে আসছি। আমি ছুটে পালালাম। রাত 2টো তো হবেই। নভেম্বর মাসের শেষ দিকে, এমনিতেই ঠান্ডা পড়েছে। এই ঠান্ডায় এত রাত করে শাওয়ার নিলে আমাকে পাওয়া যেত কিনা সন্দেহ। রিক্তকে ইচ্ছে মতো বকতে বকতে শাড়ির আঁচল কোমরে বেঁধে খাবার গরম করতে লেগে পড়লাম। শয়তান, অসভ্য, ইতর, বান্দর, ডেইলি আমাকে এইভাবে জ্বালাবে। কালকে সকালে বাবার বাড়ি চলে যাব আমি। খাবার গরম করে টেবিলে রাখতে রাখতে রিক্ত গোসল সেরে এসে পড়লো। হাতের টাওয়ালটা আমার মুখের উপর ছুঁড়ে মেরে চেয়ার টেনে বসে পড়লো। বিরক্তিতে চোখ মুখ কুচকে এলো আমার। দাঁত কিরমিরিয়ে রাগটা কন্ট্রোল করে প্লেটে ওর খাবার বেড়ে দিলাম। সবকিছু সামনে গুছিয়ে ঠিকঠাক করে রেখে চলে যেতে নিব, তখন এসে আমার হাত টেনে ধরলো। আমি বুড়ো কুচকে তাকাতেই বললো, ওয়াশরুমে কি বলেছি ভুলে গেছিস? অবশ্য তোর ভুলে যাওয়ার বদ অভ্যাস আছে, ব্যাপার না, আমি মনে করিয়ে দিচ্ছি। তুই তখন বলেছিলি আমাকে খাইয়ে দিবি, এখন না খাইয়ে কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, রাগে গজগজ করতে করতে হাত ধুয়ে ওকে খাওয়াতে লাগলাম। অসভ্যটা অসভ্যটা ইচ্ছে করে আমার হাতের আঙুলগুলো ঠোঁটে ছুঁয়ে খাবার মুছে নিল। চোখ বুঝে আমার তৃপ্তি করে খাচ্ছে, মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার খাচ্ছে সে। ওর ঠোঁট দুটো আমার আঙুলে ছুঁয়ে দিতেই গা শিরশির করছে আমার। শরীরে পশম সব দাঁড়িয়ে যাচ্ছে। বেশ সময় নিয়ে আস্তে ধীরে খাবার খাচ্ছে রিক্ত। আগে শরীর চলে গেলেও কিচ্ছু বলতে পারছি না। অন্য সময় হলে তো ঠিকই খেয়ে দ্রুত উঠে যায়। আজ আমার হাতে খাচ্ছে বলে ইচ্ছে করে এমন দেরি করছে। সব আমাকে বিরক্ত করার ধান্দা, জানি তো আমি। খাবার দেওয়ার পর সেইভাবেই ছিল। ওইভাবে গুছিয়ে রেখে আস্তে আস্তে অনেকটাই সময় লেগে গেল। ঘরে এসে দেখি রিক্ত বিছানায় আদাসহ হয়ে ফোন দিচ্ছে। আমাকে এতটা খাটিয়ে সে এখন আমার নিজেরই সাওয়া নিতে ইচ্ছে করছে। বদমাইশ ছেলে, ইচ্ছে করছে ফোনটাকে একদম গুলি খাইয়ে দিই। এই আবার বাচ্চা কাচ্চা খুঁজে। এর বাচ্চা কাচ্চা এর থেকেও বেশি বদমাইশ হবে, আমি নিশ্চিত। আমাকে দেখে রিক্ত এক পলক তাকালো, পুনরায় ফোনে মনোযোগ দিয়ে বলল, ফকিন্নি, একটু এদিকে আয় তো। এই মুহূর্তে এই ডাকটা শুনে শরীর যেন কি পরিমাণ রি করছে তা আমি বোঝাতে পারবো না। কাটকাট চোখে তাকিয়ে বললাম, আমার নাম জবা। সে ভুল শুনেছে এমন ভাব ধরে বলল, কি বোবা? রিক্ত। আমার রাগ দেখে সে জোরে জোরে হাসতে লাগলো। হাসতে হাসতেই বলল, আচ্ছা ঠিক আছে, তোকে আর ওইসব নামে ডাকবো না। এখন এদিকে আয়, স্বামীর সেবা কর। পা দুটো বড্ড ম্যাজ ম্যাজ করছে, একটু টিপে দে তো। ভিতরে গিয়ে রাগ কিলবিল করলেও মুখে প্রকাশ করলাম না। সুন্দর একটা হাসি দিয়ে বললাম, এক্ষুনি দিচ্ছি। সে চোখ বড় বড় করে তাকালো। আমি এত সহজে রাজি হয়ে যাবো তা বুঝতে পারিনি। আমি মেখে এসে ওর কাছে গেলাম। পা দুটো সুন্দর করে বিছিয়ে যত্ন সহকারে টিপতে রাখলাম। আমার দৃষ্টি ওর পায়ের ওপর থাকলেও ওর দৃষ্টি সম্পূর্ণ আমার মুখের ওপর। খিজে দেখে এত। প্রায় 10 মিনিট ধরে পা টিপছি আমি। এর মাঝে একটা কথাও বলিনি, কিন্তু যেটার জন্য এত ভদ্র সাজলাম সেটা না বলি কি করে। তাই ধীরে ধীরে বললাম, রিক্ত। সেও আস্তে করে জবাব দিল, হুম। আমি কালকে বাবা বাড়িতে যাব। সে ভদ্রভাবেই বলল। আচ্ছা। আমি ইনিয়ে বিনিয়ে বলতে লাগলাম, এই যাওয়া 8 ঘন্টার মধ্যে এসে পড়া চাও না। আমি ওখানে গিয়ে বেশ কিছুদিন থাকতে চাই। ঋতু ফট করে উঠে বসলো। আমার সামনে থেকে পাগুলো সরিয়ে বলল, অসম্ভব। আমি চেহারা কাদো কাদো করে, কেন যায় না? সে চোখ রাঙিয়ে তাকালো। একদম নাকামি করবি না। আমিও তো বলি, হঠাৎ এত সভ্য হয়ে গেলি কি করে? মনে মনে তাহলে এই ছক করছিলি? আমি এবার সত্যি সত্যি চোখে পানি ছেড়ে দিলাম। তুই সবসময় এমন করিস কেন? আমি যাবই, তোর কি? আজকে থাপ্পড়টা ভুলে গেছিস? কানের নিচে এমন একটা দিব যে আধা ঘন্টার জন্য যাওয়াটা ভুলে যাবি। আমি এবার জোরে জোরে ফুপাতে লাগলাম। চোখের পানি গাল বেয়ে পড়ছে আর হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলছি। রিক্তকে বড্ড বিরক্ত দেখালো। আমাকে এক ধমক দিয়ে বলল, কান্না ছাড়া আর কিছু বুঝিস না? অনেক রাত হয়েছে, লাইট অফ করে আয়, ঘুমাবো। আমাকে কিছু করতে না দেখে রিক্ত নিজেই উঠে লাইট বন্ধ করে ড্রিম লাইট জ্বালিয়ে এলো। বালিশে শুয়ে আমাকে হ্যাচকা টান দিয়ে তার বুকে ফেললো। এক হাতে আমার মাথায় বুলাতে বুলাতে অপর হাতে চোখের পানি মুছে বলল, ঘুমা। আমি ওর সফট ব্যবহার আমি এবার শব্দ করেই কেঁদে উঠলাম। অভিমানে শুয়ে বললাম, তুই সবসময় আমাকে মারার হুমকি দিস, বকিস, ধমক দিস। তোর থাপ্পড়কে এখন আমার গাল ব্যথা করতে। রিক্ত আমার সেই গালে গভীর করে চুমু বসালো। অন্যায় করেছিস তাই শাস্তি পেয়েছিস। তোকে তো আরও কিছু করা উচিত ছিল, কিন্তু মার জন্য বেঁচে গেলি। তবে তোর রাগটা আমি অন্য কারো উপর ঝেড়ে ফেলেছি।